যেমনটা হবার কথা ছিল তেমনটাই হলো। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলছে না, আত্মসম্মান বিকিয়ে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপের ভেন্যুটা পরিবর্তন করার জন্য বিসিবি যে দাবি তুলেছিল সেটা আইসিসির কাছে নাকচ হয়ে যাবার পরে আসলে এমনটাই প্রত্যাশা ছিল সবার। বাট অনেক প্রশ্নই আসছে এ নিয়ে যে ক্রিকেটাররা ক্রিকেট খেলতে চাইলেও সেটা কি দিন শেষে তারা কি বাস্তবতা বুঝতে পেরেছে কিনা, আর বাংলাদেশ ক্রিকেটে কোনো ক্ষতি সামনের দিনগুলোর জন্য অপেক্ষা করছে কিনা, এইসব বিষয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। শ্যামচুদার স্বাগত খেলা যোগে। আমরা দেখতে পাচ্ছি যে সবাই বলছিল যে মাঠের ক্রিকেটটা থাকা দরকার, বিশ্বকাপে খেলা দরকার, কিন্তু প্রথম দিকে যে অবস্থানে বাংলাদেশ সরকার চলে গিয়েছিল এবং বিসিবি যে অবস্থানটা নিয়েছিল সেটা যথার্থ ছিল নিরাপত্তার খাতিরে। বাট যেইভাবে হ্যান্ডেল করা হয়েছে সে বিষয়ে প্রশ্ন যেমন আছে তেমনটাও আসলে আরও অনেক কিছু প্রসঙ্গ আসছে। আমরা আপনার কাছে স্বামী যদি আসবো, প্রশ্নটা বাকি থাকুক। জামায়াত আমির কথা বলছেন, আমরা একটু সেটা শুনে আসি। দর্শক কথা বলছেন জামায়াত আমির, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিজেদের ঘাম জড়িয়ে যেটুকু উপার্জন করেন দেশের জন্য রিমিটেন্স আকারে তাই পাঠান, এবং অর্থনীতির চাকাকে মূলত এটাই সচল রেখেছে। তাদের বুটের অধিকারটা সেরকম ছিল না। আমরা দাবি তুলেছিলাম যে প্রবাসীদের বুটের অধিকার নিশ্চিত করতে হবে। এই দাবিতে আমরা আন্দোলন করেছি, বিভিন্ন জায়গায় স্মারকলিপি পেশ করেছি। শেষ পর্যন্ত সরকার এবং নির্বাচন কমিশন আমাদের এই দাবির প্রতি সম্মান প্রদর্শন করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। ইতিমধ্যে পোস্টাল ব্যালট যাওয়া শুরু হয়েছে, কিন্তু বেশ কিছু জায়গায় এখনও ব্যালট পৌঁছায়নি। সময় একেবারেই ঘনিয়ে এসেছে। আমরা নির্বাচন কমিশনকে এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করব। এটা যেন নিশ্চিত হয় এমন সময়ের ভিতরে, যাতে করে এই ব্যালট আবার বুথ নিয়ে ফেরত আসতে পারে। যদি তা না আসতে পারে তাহলে এটা জাতির জন্য খুবই দুর্ভাগ্য হবে। প্রবাসী ভাই বোনদের প্রতি আমাদের অনুরোধ, আপনাদের এই যে অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এই অধিকারটা যদি মজবুতভাবে প্রতিষ্ঠিত হয়, ভবিষ্যতে আপনারা যে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার, তার একটা শক্ত প্রতিকারের ব্যবস্থা আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। কাজেই আপনি যাকেই ভালোবাসেন, যে দলটাকেই পছন্দ করেন, যে ব্যক্তিটা আপনার পছন্দের, আপনি নিঃসংকোচে তাকেই ভোট দেবেন। আপনার দর্শক, উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সেখানে জামায়াত ইসলামী তাদের প্রচারণা শুরু করবে নির্বাচনীর। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনাতে। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। শামীম চৌধুরী, যেটা আমরা বলছিলাম যে গতকালকে যে বিসিবির সাথে ক্রীড়া উপদেষ্টার সাথে ক্রিকেটারদের যে মিটিংটা হলো, সেখানে আসলো যে আমরা ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারতে যাব না, এটা সম্ভব নয়। কথা হচ্ছে যে এর বাইরে কোনো ধরনের সিদ্ধান্ত আসা কি সম্ভব ছিল? এটা কেন যেন মনে হচ্ছে আপনি তো সিদ্ধান্ত নিয়েই রেখেছেন, শুধুমাত্র ক্রিকেটারদের কোর্টে ঠেলে দিলেন যে তাদের মতামতটা কি। বিষয়টা আমি এইভাবে দেখছি যে ক্রিকেটাররা যেহেতু এখানে সবচেয়ে বড় পার্ট, তারা তারা বিশ্বকাপে খেলবে তারাই, সুতরাং নিরাপত্তার প্রশ্নটা তারাই ভালো বুঝতে পারবেন। এবং এই জায়গাটায় যেটা সরকার, যেটা আপনি আনুষ্ঠানিক যে বিবৃতি দিল, ও ক্রীড়া উপদেষ্টার বিবৃতিটাকে সরকারি বিবৃতি হিসেবে আমরা ধরে নিব। ক্রিকেট বোর্ড যেভাবে বললো, আমার মনে হয় তার আগে ক্রিকেটারদের সাথে বসে ক্রিকেটারদের মতামত নিয়ে তারপরে বিষয়টা, ক্রিকেটাররা যদি আপনি নিরাপত্তার সংখ্যায় উদ্বিগ্ন থাকেন, সেই বিষয়টা অ্যাড্রেস করে ভালো হতো। যেটা সর্বশেষ করা হলো সেটা আগে করলে এটা সবার জন্য একটা সুবিধাজনক ছিল। আমরা দেখতে পেলাম গতকালকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একটা কথা বলেছিলেন যে আইসিসির যে অনলাইন বৈঠকটা হয়েছে সেখানে এমন কিছু ঘটেছে যেগুলো ঠিক হয়নি বা ভালো হয়নি। সেই বিষয়গুলো কিন্তু অ্যালার্মিং বাংলাদেশ ক্রিকেটের জন্য, যে কি এমন ঘটেছিল। আমিনুল ইসলাম বুলবুল কি সেখানে অপমানিত হয়েছিলেন কিনা, বা অন্যান্য যে সদস্য দেশগুলো ছিল তারা কি বাংলাদেশকে বিব্রতকর অবস্থায় ফেলেছিল কিনা, এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে। বাট বিসিবি সেটা ক্লিয়ার করছে না। একটা বিষয়টা ক্লিয়ার হয়েছে, সেটা হচ্ছে যে আমরা যে আইসিসি যে বাংলাদেশ ইস্যুতে যে ভোটাভুটিটা নিয়েছে, সেইখানে রেজাল্টটা হয়েছে 12:2, অর্থাৎ আমাদের সমর্থনে আমরা এবং পাকিস্তান এই দুটো ভোট মাত্র পেয়েছি। এই জায়গাটা কি, যে ক্রিকেট ডিপ্লোমেসি বলে একটা কথা আছে, আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন 99-এ প্রথম টেস্ট স্ট্যাটাসের জন্য আবেদন করি, তখন আমাদের প্রয়োজন ছিল হচ্ছে 7টি ভোট, আমরা 5টি ভোট পেয়েছিলাম ওই অবস্থায়। এখন তো সেই অবস্থায় নেই। আমরা কিন্তু পরবর্তীতে 2000 সালে যখন টেস্ট স্ট্যাটাস পেই, আপনার ইংল্যান্ড শুধুমাত্র ভোটদান থেকে বিরত ছিল, সবাই ভোট দিয়েছে বাংলাদেশকে। সেই অবস্থা থেকে আমাদের এই অবস্থা চলে আসবে কেন, যে আমাদের একটা ইস্যুতে
আমরা মাত্র ভোট পাবো হচ্ছে 2টা, যে আমাদের নিজেদের সহ পাকিস্তানের। আমরা কিন্তু এর আগে কিন্তু অনেকগুলো ইস্যু হয়েছে। ধরেন আপনি আইসিসির হোস্টিং হয় যেগুলার আগের থেকে 4 বছর প্ল্যান, আগের থেকে ওরা বিশ্বকাপের প্ল্যানগুলো অনেক আগের থেকে নিয়েছে তারা। এই প্রত্যেকটা প্ল্যানে কিন্তু একটা ভোটিং হয়, সেই ভোটিংয়ে কিন্তু আমরা সবসময় সমর্থন করছি, যে ইন্ডিয়াকে সমর্থন করছে, শ্রীলঙ্কাকে সমর্থন করছে, পাকিস্তানকে সমর্থন করছে। আমরা কিন্তু কখনো অপোজ করি নেই কোনো ইস্যুতে, তাই না? এবং আমাদের এই আইসিসির সাথে এবং বিভিন্ন ক্রিকেট বোর্ডের সাথে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুসম্পর্কের কারণেই কিন্তু বাংলাদেশ কিন্তু ওরা আইসিসি কিন্তু বহুবার রক্তচক্ষু দেখিয়েছে আমাদেরকে টেস্টের সেকেন্ড টায়ারে নিবে, কিন্তু কখনো নিতে পারেনি। ইভেন আপনি দেখেন 2014 সালে আমাদের হোমে যে T20 ওয়ার্ল্ড কাপ হওয়ার মানে সম্ভব ওয়ার্ল্ড কাপ হবে কি হবে না এটা নিয়ে একটা উদ্বেগজনক অবস্থায় ছিল। কারণ তখন দেখেন যে সারা বাংলাদেশে কিন্তু জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তী ব্যাপক সহিংসতা হয়েছে। ওইখানে শুধুমাত্র 300টি আসনের মধ্যে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী জিতেছে। ওই অবস্থার প্রেক্ষাপটেও কিন্তু আপনি এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু আপনার বাংলাদেশের ওয়ার্ল্ড কাপটা কিন্তু হুমকির মুখে পড়েনি। নিশ্চয়ই কেন পড়েনি আপনি জানেন যে ওই ওয়ার্ল্ড কাপ কিন্তু হুমকির মুখে পড়ার যথেষ্ট সংখ্যা ছিল। তখন কিন্তু পাকিস্তান অপোজ করছিল যে তারা বাংলাদেশের মাটিতে এসে ওয়ার্ল্ড কাপ খেলবে না যদি এই নিরাপত্তার ঝুঁকি থাকে। খেয়াল করে দেখবেন, আমি কিন্তু খুব বেশি দিনের কথা বলছি না, 11 বছর আগের কথা বলছি। কিন্তু সেই ওয়ার্ল্ড কাপটা কিন্তু আপনি শ্রীলঙ্কা, ভারত এবং আনুষঙ্গিক আরও কয়েকটা দেশের কারণে কিন্তু বাংলাদেশের ওয়ার্ল্ড কাপটা সম্ভব হয়েছে। সুতরাং আপনার যে আমাদের যে প্রতিবেশী দেশগুলো এবং এশিয়ান কান্ট্রিগুলো তাদের সাথে আমাদের একটা দীর্ঘ সুসম্পর্কের কারণে 2005 সালে কিন্তু আফ্রো এশিয়ান ক্রিকেট কনফারেন্স হয়েছিল, যেটা হচ্ছে আলী আসগর লবি ভাই থাকাকালীন উনি নেতৃত্ব দিয়েছিলেন, উনি নেতৃত্ব স্থানীয় ছিলেন। এই শুধুমাত্র আপনি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড তাদেরকে একঘরে করার জন্য আফ্রো এশিয়া ক্রিকেট কাউন্সিল হয়েছে। এবং এই আফ্রো এশিয়া ক্রিকেট কাউন্সিলের কারণে আফ্রো এশিয়া কাপ 2বার হয়েছে। সেখানে আমাদের আমাদের বাংলাদেশের প্লেয়ারও খেলেছে। এবং এইটার জন্য কিন্তু আমরা যে 2011 বিশ্বকাপ যে হোস্ট করলাম, কো-হোস্ট ইন্ডিয়া শ্রীলঙ্কার সাথে কো-হোস্ট করলাম, সেইটা কিন্তু ওই আফ্রো এশিয়া ক্রিকেট কাউন্সিলের সুফল। আপনি জানেন যে 2011 ওয়ার্ল্ড কাপটা হওয়ার কথা ছিল হচ্ছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায়, কিন্তু সেটা কিন্তু তারা কিন্তু বিডিংয়ের আগে এটা কিন্তু আইসিসির সাইকেল যেটা ছিল ওই সাইকেলে কিন্তু তারা ওয়ার্ল্ড কাপটা পেয়ে গেছে। আপনি হঠাৎ করে এটা ইন্ডিয়া বিডিং করে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে কাছে নিয়ে এই হঠাৎ করে কিন্তু সিদ্ধান্তটা চেঞ্জ করতে বাধ্য করছে আইসিসিকে। সেই অবস্থা থেকেই আমরা কেন পেছনে দিকে যাব? আমাদের আইসিসির সুসম্পর্কটা কেন নষ্ট হবে? আর সেই জায়গাটাতে প্রশ্ন যে সুসম্পর্কের জায়গা যেটা এতদিন ধরে ছিল সেটা এখন কেন আসলে কন্ট্রাডিকশন পর্যায়ে চলে যাচ্ছে? আমরা তো এই মাসের শুরুর দিকে জানতে পারলাম যে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে একটা তো মানে উইন্ডো ছিল, 15-20 দিন একটা উইন্ডো ছিল যেখানে কিনা আমরা অস্ট্রেলিয়ার সাথে নেগোশিয়েট করতে পারতাম, ইংল্যান্ডকে দলে ফেলতে পারতাম, পাকিস্তানের সাথে। পাকিস্তান যেহেতু একটা বিগ রোল ক্রিকেট রেভিনিউ জেনারেশনের ক্ষেত্রে, তো তাদেরকেও আমরা কিন্তু কূটনীতিতে আমাদের সাথে নিতে পারতাম, তাদেরকে বলে অন্যান্য দেশগুলোকে রাজি করতে পারতাম। সেখানে কি বিসিবি কি একাই লড়াই করলো? হ্যাঁ, আপনি খুব ভালো পয়েন্ট অ্যাড্রেস করেছেন। বিসিবি লড়াইটা একা করেছে, পাশে পেয়েছে শুধু পাকিস্তানকে। এখানে কিন্তু আপনি যে বললাম না, ক্রিকেট ডিপ্লোমেসির একটা ঘাটতি আমি দেখছি। আমাদেরকে বলা হয় বা বাংলাদেশের সবাই ধরে নেয়, যেহেতু আমাদের যে বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল উনি দীর্ঘদিন ধরে আইসিসিতে চাকরি করেন। তো চাকরি করার কারণে ওনার আইসিসির যে বিভিন্ন যে বোর্ড ডিরেক্টর তাদের সাথে ওঠা বসা আছে, খুবই স্বাভাবিক। এবং উনি আমাদের কাছ মানে আইসিসি থেকে বাংলাদেশের হয়ে সর্বোত্তম সুযোগ সুবিধা নিবে সেটি আমরা ধারণা করে নিচ্ছিলাম। তো এখানে একটু বিপরীতধর্মী কিছু আমরা পাচ্ছি, যে আমার কেন যেন মনে হচ্ছে যে আপনি কিছু সহযোগী দেশের মধ্যে 2টা দেশ কিন্তু আইসিসির ভোটাধিকার রাখে, তারাও আপনাকে ভোট দেয়নি। তাহলে কি দাঁড়াচ্ছে? আপনি বলতেছেন আপনি শ্রীলঙ্কা খেলতে যাবেন, সে শ্রীলঙ্কা পর্যন্ত বাংলাদেশের এগেনস্টে ভোট দিয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে আপনি শ্রীলঙ্কা যে খেলতে যাবেন তারাই আমাদেরকে আতিথ্য দিতে যাচ্ছে না। ওইখানে কিন্তু আরেকটা ঘটনা আছে, আপনি আয়ারল্যান্ড অথবা আপনি জিম্বাবুয়ের বদলে বাংলাদেশকে যে নেবেন যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে, ওইখানে তাদের 2 জনের কাউকে হয়তো আইসিসি রাজি করাতে পারতো। এখানে যেটা আমরা শুনেছি সেটা এখানে কিন্তু জাস্ট হচ্ছে এখানে একটা ব্যারিয়ার তৈরি করে শ্রীলঙ্কা নিজেই, কারণ ওই গ্রুপে শ্রীলঙ্কা আছে। শ্রীলঙ্কা বাংলাদেশকে কোনোভাবেই চাচ্ছে না, কারণ শ্রীলঙ্কার সাথে ক্রিকেটিং রিলেশনটা আমাদের 2018 সাল থেকে কিন্তু একটু পড়তির দিকে। আমাদের কিন্তু প্রচুর বাইলেটারাল সিরিজ, আপনি মেয়েদের বলেন, ছেলেদের বলেন, এজ গ্রুপের বলেন, সবচেয়ে বাইলেটারাল সিরিজ সবচেয়ে বেশি শ্রীলঙ্কার সাথে হয়। তারপরও
নিধাস কাপ টি20 থেকেই শুরু হয়েছে শ্রীলঙ্কার সাথে আমাদের একটা বৈরী সম্পর্ক, যে সম্পর্কটা আপনি জানেন 2023 ওয়ার্ল্ড কাপে যেটা দিল্লিতে খেলা হলো, আপনি অ্যাঞ্জেলো ম্যাথিউজের একটা টাইমড আউট নিয়েই কিন্তু এইটাকে আরো বেশি একটা শত্রুতামূলক সম্পর্ক তৈরি হয়েছে। সম্পর্কটা বারবার আসলে এই মুহূর্তে আমাদের খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কথা হলো যে আমরা তো ক্রিকেট এবং দেশপ্রেমকে সাথে নিয়ে চলছি, আমরা কখনোই দেশপ্রেম বা বাংলাদেশের আগে ক্রিকেটকে চিন্তা করছি না, কিন্তু অনেক প্রশ্নও আসে এখানটাতে যে ক্রিকেটারদেরই কি শুধুমাত্র দেশপ্রেমের দায়টা আছে, অন্যান্য সেক্টরের কি নেই, বিজনেস সেক্টরের কি নেই, বা আমাদের যারা অন্যান্য পেশাদার মানুষজন রয়েছে তাদের কি মধ্যে কি নেই? আমরা দেখতে পাচ্ছি যে দেশপ্রেম এবং ক্রিকেটকে নিয়ে যেহেতু কথা বলা হচ্ছে, আইসিসিকে যেহেতু কাঠগড়ায় তোলা হচ্ছে, ভারতীয় আধিপত্যবাদের কথা বলা হচ্ছে আইসিসিতে রয়েছে, তার মানে কি এই আইসিসির অধীনে আমরা ক্রিকেট খেলবো না? মানে ব্যাপারটা কি এরকম জায়গায় চলে যাচ্ছে? আমরা আইসিসিকে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে তোলার জন্য কথা বলছি, আমরা ভারতের আন্ডারে আর ওদের মাটিতে খেলতে যেতে চাচ্ছি না, বাট 2031 বিশ্বকাপ তো বাংলাদেশ আর ভারত যৌথভাবে আয়োজন করবে। হ্যাঁ, আমরা সহ আয়োজক, আপনি সহ দ্যাট মিনস হচ্ছে কো হোস্ট আমরা। এবং আপনি যেটা অ্যাড্রেস করলেন সেটা হচ্ছে যে 2031 ওয়ার্ল্ড কাপে কিন্তু যেহেতু দুইটা দেশের ওয়ার্ল্ড কাপ মানে 54টা ম্যাচ হবে সে ওই ওয়ার্ল্ড কাপে, আমরা আশা করতেছি ওয়ার্ল্ড কাপে অ্যারাউন্ড 20 ম্যাচ আমরা হোস্টিং করতে পারবো। সুতরাং এখানে কিন্তু ঘাটতির বিষয়টা আইসিসি সম্পর্কের কারণে আইসিসিটাকে এমনভাবে তৈরি করা হয়েছে। আমি আপনাকে একটা ফিনান্সিয়াল মোড যদি বলি, আমি কিছু ডাটা নিয়ে আসছি, আমি সে ডাটার কথা একটু উল্লেখ করলে ভালো হয়। দেখেন এখানে আইসিসি যে 2001 সালের থেকে তো আমাদের আইসিসি এফটিবিটা প্রচলন শুরু করেছে, তখন কিন্তু 2001 সালে আইসিসির নিট প্রফিট ছিল হচ্ছে 6,48,000, না আমি ভুল বলছি, 6,6 মিলিয়ন ডলারের মতো। এটা ছিল হচ্ছে 2001 সালে। আপনি জানেন এখন এটা কত ইনক্রিজ করেছে? এখন এটা 2024 যে লাস্ট ফিনান্সিয়াল রিপোর্ট আছে ওইটাতে আপনার 474 মিলিয়ন নিট উদ্বৃত্ত। আচ্ছা, তাহলে আপনি দেখেন কত গুণ বেড়েছে টাকার অঙ্কটা, চিন্তা করা যায় না। একসময় কিন্তু 1999-2000 অর্থ বছর আইসিসি কিন্তু ভর্তুকি দিয়ে চালিয়েছে, সেই আইসিসি এখন আপনার লাভ করছে। এবং আইসিসি এই যে টি20 ওয়ার্ল্ড কাপের যে আপনার মিডিয়া রাইটসটা বিক্রি হয়েছে $3 বিলিয়ন। $3 বিলিয়ন। আপনি এখানে যে প্রাইজ মানিটা হচ্ছে শুধু প্রাইজ মানি $13.5 বিলিয়ন, শুধু প্রাইজ মানিটা। এবং আইসিসি আশা করছে যে এই টি20 ওয়ার্ল্ড কাপ থেকে তারা $600 মিলিয়ন অ্যাটলিস্ট লাভ করবে, এবং সেইটাকে থেকেই তারা প্রফিটের যে রেভিনিউ শেয়ারিংটা হয় সেটা আমরা পাবো সেখান থেকে। এক হচ্ছে আমরা কি মিস করছি, এগুলো অনেক বিষয় আছে, সেটা হচ্ছে আমরা সরাসরি মিস করছি হচ্ছে আইসিসির এই টি20 ওয়ার্ল্ড কাপের অ্যাপিয়ারেন্স ফি হচ্ছে $3 লাখ, আর হচ্ছে যদি আপনি 12-র মধ্যে থাকতে পারেন, 12-র মধ্যে অর্থাৎ আপনি গ্রুপ রাউন্ড পেরোলেই সুপার 12-এ যাবেন, সুপার 12-এ গেলে আপনি আরও পাচ্ছেন $4,75,000। দ্যাট মিনস হচ্ছে আপনি সরাসরি $7,75,000 আপনি মিস করছেন। এরপরে আছে যে রেভিনিউ শেয়ারিং যে অফারটা আছে, যেটা আইসিসি আপনার বছরব্যাপী এটা আপনাকে ক্রিকেট বোর্ডকে, বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডকে যেটা বন্টন করে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের একটা রেভিনিউ শেয়ারিং, মানে তার একটা এক্সপেক্টেড হিসাবই করে রাখছে যে এত টাকা আয় এত টাকা ব্যয়। আমি তো টেলিভিশন রাইটসের কথা বললাম, আমি এখানে টাইটেল স্পন্সর থেকে শুরু করে আরও অনেক স্পন্সর আছে। এবারে বিশ্বকাপে বাংলাদেশ তো যাচ্ছে না এক অর্থে, যেহেতু ভেন্যুটা চেঞ্জ হয়নি আইসিসির মাধ্যমে, তো সেই ক্ষেত্রে যে রেভিনিউ লসটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য, এটা দীর্ঘমেয়াদে কি ধরনের প্রভাব ফেলতে পারে? রেভিনিউ শেয়ারিং আপনি এখন দুটো আছে, সেটা হচ্ছে এক হচ্ছে আপনি সরাসরি আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ না খেললে আপনি কতটা লস করবেন, আর একটা হচ্ছে আইসিসির সাথে সুসম্পর্ক না থাকলে আপনার জন্য কি করতে পারে তারা। যদি আমরা স্পন্সর পাই না, অনেক সময় দেখা যায় যে ব্রডকাস্টার পাই না, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ট্যুর, বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ, এই সময় এখনই আমরা পাচ্ছি না স্পন্সর, তো এরকম ক্ল্যাশে চলে গেলে আসলে সেই দীর্ঘমেয়াদী প্রভাব থেকে দেখুন, আমি সর্বশেষ যে ক্রিকেট বোর্ডের যে হিসাব যেগুলো অডিট রিপোর্টে পেয়েছি, আমি জানি যে আমি সেখান থেকে দেখলাম যে আপনি গত বছর যে আমাদের এখানে ওয়েস্ট ইন্ডিজ এসেছিল, ওই ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে আমাদের 19 কোটি টাকা খরচ হয়েছে। তা আপনি একটা পূর্ণাঙ্গ সিরিজ করলে আপনার 19-20 কোটি টাকা খরচ হয়ে যায়। আপনি সেখানে টোটাল আয়টা করেন হচ্ছে ভর্তুকি। এই সমস্ত টুর্নামেন্ট আমাদের যে বাইলেটারাল সিরিজগুলো আছে, শুধুমাত্র আপনি ইন্ডিয়া ইংল্যান্ড বাদ দিলে কারোর কাছে কিন্তু আপনার লাভের কোনো আশা থাকে না। ইভেন
পাকিস্তানও আপনার পাকিস্তানকে আনলেও কিন্তু আমার নেক টু নেক থাকে অবস্থা, যে আমাদের উদ্বৃত্ত থাকার কথা না আর কি। আর শেষ প্রশ্ন আপনার কাছে, আমার খুব ছোট করে উত্তরটা জানতে চাইছি, সেটা হচ্ছে যে এবারে বিশ্বকাপ বয়কট করলে সামনের ওয়ার্ল্ড কাপে 2028 ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলার ক্ষেত্রে একটা মানে একটা ঝুঁকি রয়েছে বাংলাদেশের, সেক্ষেত্রে বাছাই পর্ব খেলে আসতে হতে পারে। তো সেটা আসলে আমাদের জন্য কতটা একটা বিব্রতকর অবস্থায় ফেলবে, বা বাংলাদেশ ক্রিকেটের ইমেজটা কোথায় চলে যেতে পারে? দেখুন, এখন আমাদের যে অবস্থাটা আছে, আমরা কিন্তু সামনের যে 50 ওভারের ওয়ার্ল্ড কাপ, সেই 50 ওভার ওয়ার্ল্ড কাপে কিন্তু আমাদের র্যাঙ্কিংয়ে যদি ডেভেলপ না করি এই সময়ের মধ্যে, আইসিসির বিরুদ্ধে সময়ের মধ্যে, আমাদেরকে কিন্তু এমনি কোয়ালিফাইং রাউন্ড খেলতে হবে। আর টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বলতে আর টি-20 ওয়ার্ল্ড কাপে, হ্যাঁ, টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা গত টি-20 ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করেছি কিন্তু গত টি-20 ওয়ার্ল্ড কাপের র্যাঙ্কিংয়ের ভিত্তিতে কিন্তু। সুতরাং এইখানেও একটা আপনাকে আবার কোয়ালিফাইং রাউন্ডে খেলে আসতে হবে। এটা কিন্তু অটো প্রসেস, আপনাকে ওই সিচুয়েশন তো আপনি নেয়, অর্থাৎ আপনাকে বাদ দিয়ে কিন্তু হিসাবটা করা হচ্ছে, র্যাঙ্কিংয়ের হিসাবটা ওইভাবে। যদি আপনাকে একটা সার্টেন জায়গার মধ্যে নম্বর 8-এ থাকতে হবে, নম্বর 10-এ থাকতে হবে, এই যে আপনার যে বেঞ্চমার্কটা আছে, সেই বেঞ্চমার্কটা তো আপনি রাখতে পারতেছেন না। সুতরাং এটা তো একটা আমাদের সরাসরি একটা প্রভাব পড়বে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে আইসিসিতে এইভাবে তো ওয়ার্ল্ড কাপ আগেও অনেকগুলো আপনার বিভিন্ন টিম বর্জন করছে, কোনো না কোনোভাবে বর্জন করেছে, নিরাপত্তার সংখ্যায় বা অন্য কোনো বিষয়ে, এবং পরবর্তীতে সম্পর্ক কিন্তু উন্নতি হয়েছে এবং তারা কিন্তু আপনার আইসিসির সকল সুবিধা ভোগ করেছে। এটা একটা ব্যাপার। অবশ্যই ধন্যবাদ শামীম চৌধুরী আমাদের সাথে থাকার জন্য। আমরাও চাই যে সম্পর্কটা উন্নতি হোক বাংলাদেশের ক্রিকেট মাঠে করাতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে। আমাদের সাথে ছিলেন ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী।